প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা এখনও পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য কার উপাধি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের একজন শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন শক্তিশালী এবং প্রভাবশালী রাজা, এবং তার মুদ্রা ও শিলালিপিতে এই উপাধিটি পাওয়া যায়। প্রাচীন ভারতে বিক্রমাদিত্য একটি সম্মানিত উপাধি ছিল, যার বীরত্ব ও পরাক্রমের প্রতীক হিসাবে বিবেচিত হতো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে এবং পরে আরও অনেক রাজা এই উপাধি ব্যবহার করেছেন, তবে তিনি সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতে মিশ্র অর্থনীতির কথা ঘোষণা করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1956 সালে। 1956 সালে ভারতে মিশ্র অর্থনীতির কথা ঘোষণা করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতে মিশ্র অর্থনীতির ধারণা ঘোষণা করা হয়েছিল শিল্পনীতি 1956 সালে। যদিও 1948 সালে শিল্পনীতিতে এর কিছু বৈশিষ্ট্য ছিল, তবে 1956 সালের নীতিতে একে আরও স্পষ্টভাবে সঞ্চালিত করা হয়েছিল এবং একটি মিশ্র অর্থনীতির দিকে একটি সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 মিশ্র অর্থনীতির ধারণাটিকে আরও প্রসারিত করে। এই পরিকল্পনায় ভারী শিল্প এবং মৌলিক শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, যা সরকারি খাতে রাখা হয়েছিল। অন্যদিকে কিছু ক্ষেত্রে বেসরকারি খাতকেও অনুমোদিত দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের জন্ম হয় 563 খ্রিস্টপূর্বাব্দে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনীতে। কিছু ঐতিহাসিকের ঘটনা অনুসারে তার জন্ম হয়েছিল আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে, তবে কেউ কেউ তার জন্মসালকে 624 খ্রিস্টপূর্বাব্দ বলে থাকেন। তার পিতার নাম ছিলেন শুদ্ধোধন এবং মায়ের নাম ছিল মায়াদেবী। শৈশবে তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সুভাষচন্দ্র বোস। 1938 সালের কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তিনি জওহরলাল নেহরুর সাথে সুভাষচন্দ্র বসু সম্বন্ধে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। তিনি জওহরলাল নেহরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন। তিনি আইএনসি এর হরিপুরা অধিবেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হরিপুরা অধিবেশনে 1938, ত্রিপুরা অধিবেশন 1939 সভাপতিত্ব হন, কিন্তু গান্ধীজির সাথে মতপার্থক্যের কারণে ত্রিপুরা থেকে পদত্যাগ করেন। তিনি কলকাতায় ফরওয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠা করেন।
1943 সালে সিঙ্গাপুরে ভারতীয় সেনাবাহিনীর আজাদ হিন্দ ফৌজ দায়িত্ব গ্রহণ করেন এবং সেখানে একটি ভারতীয় অস্থায়ী সরকার গঠন করেন। তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন। তিনি চমকপ্রদ স্লোগান দেন, দিল্লি চলো এবং জয় হিন্দ। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস ছিল তার আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1781 সালে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1781 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস মুসলিম আইন অধ্যয়ন ও শিক্ষার জন্য কলকাতায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, জয়দেব কার সভাকবি ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লক্ষণ সেনের। জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। তিনি দ্বাদশ শতাব্দীর একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবি ছিলেন। তার বিখ্যাত রচনা গীত গোবিন্দ লক্ষণ সেনের রাজত্বকালে রচিত হয়েছিল। লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের রাজা এবং তার রাজসভা পঞ্চরত্ন নামে পরিচিত ছিল, যেখানে জয়দেব ছিলেন অন্যতম রত্ন। গোবিন্দ বিন্দম ছাড়া জয়দেব দণ্ডী এবং উমাপতি ধর এর সাথেও যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শচীন টেন্ডুলকার। প্লেইং ইট মাই ওয়ে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্লে ইট মাই ওয়ে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। প্লে ইট মাই ওয়ে হলো ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। এই বইটি 2014 সালের 5ই নভেম্বর প্রকাশিত হয়েছিল। এটি শচীনের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে। বইটিতে তার শৈশব, আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা বা ব্যক্তিগত জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলকাতা। সত্যজিৎ রায় কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সত্যজিৎ রায় কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1921 সালে 2রা মে কলকাতায় জন্মগ্রহণ করেন। যদিও তার পৈতৃক নিবাস বৃহত্তর মনমোহন সিং জেলার বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মহিষা গ্রামে ছিল, কিন্তু তার জন্ম হয়েছিল কলকাতায়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন ওয়ারেন হেস্টিংস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তিনি 1772 সালে এই ব্যবস্থার বাতিল করে দেন এবং শাসনভার কোম্পানির হাতে তুলে দেন। 1756 সালে লর্ড ক্লাইভ বাংলা, বিহার ও উড়িষ্যায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থা কোম্পানির হাতে দেওয়ানি রাজস্ব আদায় ও নবাবের হাতে নাজিমাত আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা ছিল। 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করে এবং কোম্পানির হাতে পুরো শাসনভার তুলে দেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কত সালে ব্যাংককে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1942 সালে। 1942 সালে ব্যাংককে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আজাদ হিন্দ ফৌজ 1942 সালে ব্যাংককে গঠিত হয়। এটি মূলত 1942 সালে জাপানে রাসবিহারী বসুর নেতৃত্বে গঠিত হয়েছিল। পরে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এর নেতৃত্ব গ্রহণ করেন এবং একে পুনর্গঠন করেন।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন বিষয়ের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়, সেখানে কিন্তু তোমরা জয়েন করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাই অবশ্যই তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিও।